অষ্টম শ্রেণীর একটি ভিডিওতে আমি সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে বলে দিই যারা ভিডিওর সঙ্গে থাকতে চাইছো এবং তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব না করে নিলে কিন্তু ভিডিও নোটিফিকেশন পাবে না। ঠিক আছে, সাবস্ক্রাইব না করে নিলে ভিডিও নোটিফিকেশন আসবে না এবং জানতেও পারবে না ভিডিও কখন আসছে। আর খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওগুলোর সঙ্গে থাকলে তোমার ইতিহাস ভূগোল বাংলা কমপ্লিট তৈরি হয়ে যাবে। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ভূগোলের অষ্টম শ্রেণীর বিষয় ইতিহাস। ঠিক আছে, আহ, ইতিহাসের পঞ্চম অধ্যায়। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ে দেখো আছে উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। তাহলে আমরা জানি যে ব্রিটিশরা এসে ভারতকে পদানত করে রেখেছিল। তারা নিজেরা নিজেদের আধিপত্য বিস্তার করেছিল ভারতের ওপরে এবং তারা উপনিবেশ স্থাপন করেছিল। কোনো একটি বিস্তীর্ণ অঞ্চল যদি কেউ দখল করে নিয়ে তার উপর আধিপত্য বিস্তার করে সেটাকে বলে উপনিবেশ স্থাপন করা। ঠিক আছে, ব্রিটিশ সরকার সেই উপনিবেশ স্থাপন করেছিল এবং ভারতকে নিজেদের করায়ত্তের মধ্যে এনেছিল। এই যে ভারতকে যারা আধিপত্য বিস্তার করেছিল এবং ভারতের ওপরে নিজেদের শাসন কার্য অব্যাহত রেখেছিল, এই শাসন কার্য অব্যাহত রাখাটা সম্ভব হয়েছিল কিছু উচ্চবিত্ত উচ্চ শিক্ষিত এবং কিছু মধ্যবিত্ত শিক্ষিত মানুষের জন্য। ঠিক আছে, তারা চেয়েছিল তাদের সন্তান সন্ততিদের উচ্চ শিক্ষিত করে ব্রিটিশদের অধীনে কর্মরত করতে। এবং এক্ষেত্রে দেখো এখানে বলেই দিয়েছে, দেখো যে অধ্যায়টি আমরা পড়তে চলেছি তার সূচনাতেই বলে দিয়েছে যে ভারতীয়রা মনে করতেন যে ইংরাজি ভাষা শিখতে পারলে তাদের নিজেদের এবং তাদের যে সন্তানের ভবিষ্যৎ তৈরি হবে এবং চাকরি পেতে সুবিধা হবে। খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। অন্যদিকে ব্রিটিশ কোম্পানিও তারা বুঝতে পেরেছিল যে যে শাসন কার্য চালাতে গেলে কর্মচারীর প্রয়োজন এবং এই সমস্ত কর্মচারী তাদের ইংল্যান্ড থেকে সবসময় আনা সম্ভব নয়। ভারতীয়দের যদি একটু শিখিয়ে পড়িয়ে নেওয়া যায়, তোমরা মেকলে মিনিট পড়েছো, মেকলে টমাস ব্যাবিংটন মেকলের উদ্দেশ্যই ছিল এটা যে ইংরাজি মাধ্যম শিক্ষা হবে, শিক্ষার মাধ্যম হবে ইংরাজি এবং যারা ওই শিক্ষার মধ্যে দিয়ে যাবে তারা হবে পুরোদস্তুর ইংরেজ। ঠিক আছে, জন্মসূত্রে ভারতীয় হলেও তারা আদব কায়দা, পোশাক আশাক, ঠিক আছে, চলন বলনে, খাওয়া দাওয়া, রুচি, সমস্ত কিছুতে তারা পুরো দস্তুর একজন ব্রিটিশ হবে এবং তাদের দিয়ে ভারতের কাজকর্ম মানে প্রশাসনিক কাজকর্ম বিভিন্ন কাজকর্ম চালনা করা খুব সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো দেখা যাচ্ছে যে ভারতেও অনেক শিক্ষিত মানুষ ছিল যারা যারা চেয়েছিল যে জনমত গঠন করতে গেলে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মাধ্যমটি কাজ দেয় সেটা হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্র বাড়ি বাড়ি পৌঁছে যায়। তখনকার দিনে সংবাদপত্র দৈনিক ছিল না। প্রথম যুগে যে সংবাদপত্র ভারতে ছিল সেই সময় সংবাদপত্র কিন্তু মাসিক বা সাপ্তাহিক বা পাক্ষিক এই ধরনের সংবাদপত্র ছিল। আমরা তোমরা দেখবে জেমস অগাস্টাস হিকি তিনি বেঙ্গল গেজেট নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এছাড়া দিগদর্শন, ঠিক আছে, সমাচার দর্পণ এই ধরনের পত্রিকাও ছিল। আর বিভিন্ন ধরনের পত্রিকা সে সময় প্রকাশিত হয়েছিল। যে কোনো সংগঠনই তাদের মুখপত্র হিসেবে একটি পত্রিকা প্রকাশ করত। ঠিক আছে, শ্রীরামপুরের মিশনারিরা ছিল, তারা পত্রিকা প্রকাশ করত এবং শ্রীরামপুরের মিশনের যে প্রাণ পুরুষ ছিলেন উইলিয়াম কেরি, তিনি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই ছাপাখানায় তাকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। তিনি বাংলা হরফ তৈরি করেছিলেন। ঠিক আছে, এবং সেই হরফকে সুরেশচন্দ্র মজুমদার আরো মার্জিত আরো সুন্দর করে তুলেছিল লাইনো টাইপ হরফ করে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে ছাপার কাজটা অনেক অগ্রগতি লাভ করে এবং ছাপার কাজের ফলে কি হয়, পাঠ্য বই ছাপানো হতে থাকে। এছাড়া স্কুল বুক সোসাইটি নামেও একটি ছাপাখানা ছিল যেখানে প্রচুর ছাপা বই প্রকাশিত হতো, পাঠ্য বই প্রকাশিত হতো। পঠন পাঠনের কাজটা অনেক সহজ হয়ে গেল তাতে। ঠিক আছে, প্রসঙ্গত বলিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও একটি প্রেস ছিল। ঠিক আছে, তার নাম সংস্কৃত প্রেস। ঠিক আছে, প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য, তারও একটা প্রেস ছিল। এবং এই যে ছাপাখানাটাকে অবলম্বন করে অনেক বাঙালি রুজি রোজগার জীবিকা অর্জন এই সমস্ত কাজ করত। আচ্ছা, তখনকার দিনে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীদের মধ্যে অনেক জাগরণও দেখা গেছে। তারা মানে সমাজ সংস্কারে ব্রতী হয়েছেন, অনেক কুসংস্কার দূর করার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছিলেন, এমন অনেক ঘটনা দেখা গেছে এবং শিক্ষার অগ্রগতিতে তারা অনেক সহায়ক ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, এরকমই একজন স্বনামধন্য
ব্যক্তিত্ব হচ্ছেন রাজা রামমোহন রায়। তিনি সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন। তিনি লর্ড বেন্টিকের উদ্যোগে 1829 সালে 29 খ্রিস্টাব্দে তিনি আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে দেন। এবং সতীদাহ প্রথা ছিল একটি নারকীয় ঘটনা, একটি একটি মানে নৃশংস ঘটনা। সেখানে বালিকা কন্যার বিবাহ দেওয়া হতো বয়স্ক কারোর সঙ্গে, এবং কৌলিন্য বজায় রাখতে, বংশ গৌরব বজায় রাখতে, জাতপাত ছোঁয়াছুঁয়ি বাদ বিচারের জন্য, এরা বংশ গৌরব রক্ষা করতে এরা উচ্চ বর্ণের হিন্দুর সঙ্গে মেয়ের বিয়ে দিত। কিন্তু সেই হিন্দু ব্যক্তিটি যখন মারা যেত তখন তার চিতায় বালিকা কন্যাটিকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। এই ধরনের নৃশংস কাজ রাজা রামমোহন রায় বন্ধ করে দেন, এবং তারই অক্লান্ত প্রচেষ্টা এবং উদ্যোগে এই এত মহান বড় কাজটি সমাধা হয়েছিল। এবং এছাড়া কন্যা শিশুকে জলে ভাসিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল, সেটাও আইন করে 1803 খ্রিস্টাব্দে রদ করে দেন লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, এরপরে যে ঘটনাটি আসছে সেটা হচ্ছে পুনর্বিবাহ আইন, মানে বিধবা বিবাহ আইন প্রচলন করা, যেটা হচ্ছে বালিকা কন্যার বিয়ে দেওয়া হতো। এবং এই কারণে কেউ কেউ কি হতো যে ওই বালিকা অবস্থাতেই বিধবা হয়ে যেত, এবং তার কারণে ওই বৈধব্য যন্ত্রণা তাকে সহ্য করতে হতো। দিনে একবার তারা আহার করতো, এবং অত্যন্ত অপুষ্টজনিত কারণে তারা হয়তো অল্প বয়সেই মারা যেত, বা নিরলস পরিশ্রম করে তারা অল্প আহার করে জীবনযাপন করত। এইরকম ঘটনাগুলো ঘটতে থাকে বলেই এগিয়ে আসেন আমাদের প্রখ্যাত, আমাদের প্রবাদ প্রতিম সমাজ সংস্কারক তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সব সময় তার কথা স্মরণ করলে আমাদের মাথা শ্রদ্ধায় নত হয়ে যায়। তিনি 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করেন। প্রথম বিধবা বিবাহ হয়েছিল কালীমতি এবং শ্রীশচন্দ্রের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বিধবা বিবাহ হয়েছিল। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজেরও ছেলের বিয়ে, মানে পুত্রের বিয়ে বিধবার সঙ্গেই দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি হেনরি লুই ডিভিয়ান ডিরোজিও প্রসঙ্গে। তিনি একজন পর্তুগিজ ছিলেন। তিনি কলকাতায় বসবাস করতেন। 17 বছর বয়সে হিন্দু কলেজের প্রফেসর হন। হিন্দু কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল প্রথম ওরিয়েন্টাল ভবনের কাছে গোরাচাঁদ বসাকের বৈঠকখানায় 20 জন ছাত্র নিয়ে হিন্দু স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। এরপরে সেটি পরবর্তীকালে হিন্দু কলেজ নাম হয়। পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ, এবং বর্তমানে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এই হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন হেনরি লুই ডিভিয়ান ডিরোজিও। এর অনুগামীদের ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। ডিরোজিও কি করেছিলেন, মানিকতলায় একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা প্রতিষ্ঠা করেছিলেন। এই বিতর্ক সভা কেন প্রতিষ্ঠা করেছিলেন? কারণ ছাত্রছাত্রীদের মধ্যে মুক্ত চিন্তা ভাবনা, স্বাধীন চিন্তা ভাবনার বিকাশ ঘটানোর জন্য এবং যুক্তিযুক্ত জ্ঞানের প্রকাশ ঘটানোর জন্য তিনি এই একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। তার উদ্যোগ ছিল ছাত্রছাত্রীরা যেন নিজের স্বাধীন মত, সুচিন্তিত মতামত, বিজ্ঞানসম্মত মতামত প্রকাশ করতে পারে, কারোর ধার করা কথা যেন না বলে। ঠিক আছে, এবং তার জন্য বিভিন্ন টপিক তিনি তুলে দিতেন, বিভিন্ন বিষয় তিনি তুলে দিতেন, সেই বিষয়ে অবতারণা করে তার পক্ষে বিপক্ষে ছাত্রছাত্রীরা বলতো। তিনি খুবই জনপ্রিয় হয়েছিলেন ছাত্রছাত্রীদের মধ্যে। জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ, এই সমস্ত বিষয় তার ছিল বিতর্কের বিষয়। এবং তিনি 21 বছর বয়সে মারা যান। এরপরে তার অনুগামীরা অনেক উগ্র, আগ্রাসী এবং আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ব্রাহ্মণ সমাজের প্রতি, এবং তার কারণে তাদেরকে কালাপাহাড়, উচ্ছৃঙ্খল, এই সমস্ত কিছু নাম দেওয়া হয়েছিল। সেটা পরের বিষয়, কিন্তু আমরা ইতিবাচক দিকটাই দেখব। ঠিক আছে, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার বিস্তারে এবং শিক্ষার বিস্তারে যে ভূমিকা অর্জন করেছিলেন, তার যে অবদান রয়েছে তা অসামান্য, তা বলে শেষ করা যাবে না। তিনি উদ্যোগ নিয়েছিলেন বলেই সংস্কৃত কলেজে ব্রাহ্মণদের পাশাপাশি শূদ্রদেরও পড়ার অনুমতি পায় শূদ্ররা। ঠিক আছে, কারণ সংস্কৃত কলেজে আগে শুধুমাত্র ব্রাহ্মণরা পঠন পাঠন করতে পারতো। তিনি বুঝেছিলেন মাতৃভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষার গুরুত্ব, ইংরেজি ভাষার গুরুত্ব, কারণ ইংরেজি না জানলে বিশ্ব স্তরে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এবং ইংরেজি ভাষা হচ্ছে কাজের ভাষা। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন মাতৃভাষা হচ্ছে ভাবের ভাষা, ইংরেজি হচ্ছে কাজের ভাষা।
ঠিক আছে। তিনি অনেক পুস্তক লিখেছিলেন। 1850 দশকে তিনি অনেকগুলো বই লিখেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে। এছাড়া তিনি স্কুল পরিদর্শকের কাজ করতেন। তিনি নিজের খরচায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। মেদিনীপুরে ভগবতী বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তিনি ডিঙ্কওয়াটার বিটন সাহেবের সঙ্গে মিলিত প্রয়াসে তার যৌথ উদ্যোগে তিনি বেথুন স্কুল তৈরি করেন। বেথুন স্কুল হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ বালিকা বিদ্যালয়। সেই সময় সবচেয়ে প্রথম তৈরি হয়েছিল বালিকা বিদ্যালয় এশিয়াতে। ঠিক আছে, বেথুন স্কুল। এবং বেথুন স্কুলের স্বনামধন্য ছাত্রী ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি, যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা ডাক্তার। ঠিক আছে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের খরচায় স্কুলগুলি চালাতেন। এবং তার যা সমস্ত অর্জিত অর্থ ছিল সমস্তই তিনি শিক্ষা ক্ষেত্রে এবং উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করে দেন। নিজেকে নিঃশেষ করে উজাড় করে দিয়েছিলেন তিনি। আজকে তিনি আমাদের স্বনামধন্য, তার কথা স্মরণ না করলেই নয়। ঠিক আছে। আমরা প্রতি মুহূর্তে তার প্রতি সশ্রদ্ধ চিত্তে তাকে প্রণাম করি। আচ্ছা, তারপরে আমরা আসি যে ভারতের অন্যান্য যে জায়গায় যে সমাজ সংস্কারক আন্দোলন গড়ে উঠেছিল, এরকমই 1840-এর দশকে মহারাষ্ট্রেও এরকম আন্দোলন হয়েছিল। পুনর্বিবাহ আইন জারি হয় এবং ক্রমেই ইংরাজি শিক্ষিত মানুষের মধ্যেও বিধবা বিবাহ যে উদ্যোগ এটা নেওয়া হয়েছিল। এবং আত্মারাম পান্ডুরং এবং মহাদেব গোবিন্দ রানাডের উদ্যোগেই প্রার্থনা সমাজ এই সমাজ সংস্কারের ভূমিকায় ব্রতী হয়েছিল। পণ্ডিতা রমাবাইয়ের কথায় আসি। পণ্ডিতা রমাবাই ছিলেন একজন ব্রাহ্মণ কন্যা, কিন্তু তিনি তার পিতা তার মাকে, নিজের স্ত্রীকে আর কি শিক্ষা দেওয়ার জন্য প্রয়াস করেছিলেন, তার ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য প্রয়াস করেছিলেন বলে তিনি সমাজ পরিত্যক্ত হন। তিনি সপরিবারে অরণ্যে গিয়ে বসবাস করতেন। এবং পণ্ডিতা রমাবাই তার ভাই অত্যন্ত শিক্ষিত হয়েছিল। পণ্ডিতা রমাবাই পণ্ডিতা উপাধি লাভ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, কারণ তিনি ছিলেন সংস্কৃতে অসামান্য তার পাণ্ডিত্য ছিল। সেই জন্য তাকে ক্যালকাটা ইউনিভার্সিটি মানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে পণ্ডিতা উপাধি দিয়েছিল। তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে এবং তিনি বিভিন্ন মানে প্রাচীন ভারতীয় শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। আহ, উচ্চ বর্ণের হিন্দু মহিলাদের জন্য, বিধবা হিন্দু মহিলাদের উন্নতি প্রগতি এ সমস্ত কিছুর জন্য তিনি অনেক বেশি আত্মনিয়োগ করেন। তিনি একজন শূদ্রকে বিয়ে করেছিলেন এবং অসবর্ণ বিবাহ করেছিলেন। অসবর্ণ বিবাহ আইন চালু হয় 1872 সালে। তার আগেই কিন্তু পণ্ডিতা রমাবাই অসবর্ণ বিবাহ করে সমাজে একটা নজির স্থাপন করলেন। স্বভাবতই তার যে কার্যকলাপ সেই সমস্ত কিছু কিন্তু রক্ষণশীল সমাজ মেনে নিতে পারেনি। ঠিক আছে। আজকে এই পর্যন্তই। যদি আরো শুনতে ভালো লাগে সঙ্গে থাকো।